রয়ের প্রধান পরাগ জৈন ৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফর করেছেন ডিজিএফআই এর আমন্ত্রণে। এর কয়েক মাস আগে দিল্লিতে ডিজিএফআই এর শীর্ষকর্তারা এসেছিলেন। এরপরে রয়ের পরাগ জৈনের ঢাকা সফর। খুব গুরুত্বপূর্ণ সময়ে রয়ের প্রধান ঢাকা সফর করছেন। এর আগে 10ই আগস্ট বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পদমর্যাদায় কেন্দ্রীয় মন্ত্রী প্রবীণ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা হয়েছে, সাক্ষাৎ। দেখুন, দিল্লি কিন্তু তার অবস্থান বাংলাদেশকে সরাসরি জানিয়ে দিয়েছে। ঢাকা যতই শেখ হাসিনার প্রত্যর্পণ চাক না কেন, দিল্লি পরিষ্কার বলে দিয়েছে কোনো অবস্থাতেই প্রত্যর্পণ হবে না। কেন সেটাই বলবো। আপনারা প্রথম দিন থেকে আমার এই যাত্রাপথে আছেন। যাত্রাপথের আনন্দ গান চলছে আপনাদের সহযোগিতায়। যদি মনে করেন সঙ্গে থাকবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। ঢাকা বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা মানবতা বিরোধী যুদ্ধ অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন, তার ফাঁসির সাজা হয়েছে। দিল্লির উচিত শেখ হাসিনাকে গ্রেপ্তার করে অবিলম্বে ঢাকার হাতে তুলে দেওয়া। দিল্লি কি বলছে? শেখ হাসিনা তো এমনি এমনি পালিয়ে আসেননি। বাংলাদেশ বিমান বাহিনীর বিমান তাকে নয়াদিল্লির অদূরে হিন্ডন বিমান ঘাঁটিতে নামিয়ে দিয়েছিল। বাংলাদেশের বিমান বাহিনীর সদস্যরা ছিলেন। যাকে বাংলাদেশের বিমান বাহিনী তাদের বিমানে করে দিল্লিতে পাঠিয়েছিল, তাকে কিভাবে প্রত্যর্পণ করা হবে? বাংলাদেশের সেনাবাহিনী তো পাঠিয়েছিল হাসিনাকে সুরক্ষা দেওয়ার জন্য, তার জীবন বাঁচাবার জন্য। শেখ হাসিনা যদি চান তাহলে প্রত্যাবর্তন হতেই পারে, কিন্তু তার আগে ঢাকাকে জানাতে হবে যে তিনি যেন হামলার শিকার না হন, নিরপেক্ষ বিচারের মুখোমুখি হতে পারেন। এবং ভারত এখনো চাইছে যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি হোক, মুক্তিযুদ্ধের প্রধান শক্তি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতির মূল স্রোতে আবার ফিরিয়ে আনা হোক। দেখুন, শেখ হাসিনা কি বলেছেন যে তিনি বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন। এখন যদি শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন, তাহলে বাংলাদেশে প্রবেশ করা মাত্র লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়বেন, গণবিক্ষোভের চেহারা নেবে। এবং সেই গণবিক্ষোভের মোকাবিলা কি বাংলাদেশের পুলিশ এবং সেনা করতে পারবে? সেই গণবিক্ষোভের মোকাবিলা করতে হলে পুলিশ ও সেনাবাহিনীকে বলপ্রয়োগ করতে হবে, গুলি চালাতে হবে। তখন তো এই প্রশ্ন উঠবে যে নিজের দেশের সাধারণ মানুষদের উপর গুলি চালাচ্ছে বাংলাদেশ সেনা ও পুলিশ বাহিনী। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই ঘটনা একেবারেই অনভিপ্রেত, তিনি চানও না। তাহলে বাংলাদেশের রাজনীতির ডিসকোর্স এখন শেখ হাসিনা কেন্দ্রিক। বিজয়ের মাসে মানে ডিসেম্বরে শেখ হাসিনা ফিরবেন বলেছেন, আর কিছু স্পষ্ট করে বলেননি। বলেছেন যা আছে কপালে হবে, কিন্তু দেশের মাটিতে হবে। আমি নিরপেক্ষ বিচারের মুখোমুখি হতে চাই। তারেক রহমান কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তার সরকারের অবস্থান হলো
ভারত বাংলাদেশের সম্পর্কের উন্নতির জন্য শেখ হাসিনাকে অবিলম্বে ঢাকার হাতে তুলে দেওয়া উচিত, দিল্লির প্রত্যার্পণ করা উচিত, কারণ তিনি ফাঁসির আসামি। আর দিল্লির ব্যাখ্যা কি আমি বলেই দিলাম। কিন্তু দিল্লি ঢাকাকে মুখের উপর বলে দিয়েছে যে আপনাদের এই অবস্থান দিল্লি মানতে পারবে না, কারণ শেখ হাসিনা জীবন বাঁচাতে ভারতে এসেছিলেন, ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, ভারত অতীতেও অনেক রাষ্ট্রনেতাকে আশ্রয় দিয়েছে, দলাই লামা তো দীর্ঘদিন ধরে এখানে আছে। আসলে তারেক রহমান সরকারের উপর প্রবল চাপ দিচ্ছে জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি। জামাতে ইসলামী ঘোষিত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, রাজাকার, আল বাদর, আল সাম, এরা জামাতে ইসলামীর এক প্রকারের শাখা। মুক্তিযুদ্ধে জামাতে ইসলামীর কি ভূমিকা ছিল সবাই জানে। এরা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে হৃদয় থেকে গ্রহণ করতে পারে না, কারণ তারা মনে করেন স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হচ্ছে জিন্নাত দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত। কোনোদিন ৭১-এর মুক্তিযুদ্ধে যুদ্ধ অপরাধের জন্য বা মানবতা বিরোধী কাজকর্মের জন্য জামাতে ইসলামী বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছে? চায়নি তো, চাইবেও না। ওরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। সেই জামাত বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল। আওয়ামী লীগের অবর্তমানে এই সাম্প্রদায়িক শক্তি ডালপালা মেরেছে। বিএনপি মুক্তিযুদ্ধের শক্তি, জিয়াউর রহমান কমান্ডার ছিলেন। বিএনপি দাবি করেন জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আবার জামাতের সঙ্গে বিএনপির অতীতে বোঝাপড়া ছিল, আবার বিএনপির সঙ্গে দিল্লির সম্পর্কে আস্থার ঘাটতি আছে। ওই ২০০২-৩ সালে চট্টগ্রামের কর্ণফুলী জেটিতে অস্ত্র বোঝাই কন্টেনার এসেছিল ভারতের উত্তর পূর্বে যে জঙ্গি সংগঠনগুলো আছে তাদের জন্য। তখন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন বাংলাদেশের লুৎফুজ্জামান বাবর, আর শিল্পমন্ত্রী ছিলেন জামাতের সাবেক আমির। তো ওই জমানায় তো অস্ত্র এসছিল বিএনপি জমানায় ভারত বিরোধী শক্তি হাতে তুলে দেওয়ার জন্য। তা আস্থার ঘাটতি আছে, আওয়ামী লীগের সঙ্গে তো নেই, এ তো সত্যি কথা। কিন্তু ভারত চেষ্টা করছে বিএনপির সঙ্গে সম্পর্কের একটা স্থিতাবস্থা বজায় রাখতে, কারণ আমরা তো প্রতিবেশী বদল করতে পারবো না। এবং মানুষের ভোটে বিএনপি নির্বাচিত হয়েছে, যদিও সেই ভোট নিয়ে অনেক প্রশ্ন আছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা হয়েছে। অর্থাৎ ভারতের অবস্থান খুব স্পষ্ট। শেখ হাসিনা ফিরতে চাইছেন, দিল্লি তখনই রাজি হবে যখন ঢাকার কাছ থেকে নিশ্চয়তা পাবে যে শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না। ২, তাকে নিরপেক্ষ আদালতে আইনজীবী নিয়োগ করে তার বিরুদ্ধে চলা সমস্ত মামলার তাকে অংশগ্রহণের সুবিধা দিতে হবে এবং নিরপেক্ষ বিচার বিভাগের সামনে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজানো। তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর ছিল, জামাত ঘনিষ্ঠ। জামাত আওয়ামী লীগ বিরোধী, ভারত বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। তাহলে ওই ট্রাইব্যুনালের রায় কি হবে সেটা আমরা সবাই জানতাম। শেখ হাসিনাকে আমি দোয়া তুলসী পাতা বলছি না, 15 বছর তার শাসনকালে অনেক দুর্নীতি হয়েছে। একটা সরকার মৌলবাদীদের তোষণ করার জন্য মডেল মাদ্রাসা তৈরি করলো। কেন আধুনিক শিক্ষা দেওয়া যায় না? ইসলামী জলসাকে ওয়াজ মাহফিল প্রশ্রয় দেওয়া হলো। ওয়াজ মাহফিল যারা জানেন, যারা শুনেছেন কি হয় ওয়াজ মাহফিলে,
অনেকে বলেন ঘৃণা ভাষণ দেওয়া হয়। তাহলে ক্ষমতায় টিকে থাকার জন্য ধর্মান্ধ মৌলবাদী শক্তির সঙ্গে সমঝোতা করেছিলেন শেখ হাসিনা। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশ, বিশেষ করে ওই অন্তর্বর্তী সরকারের সময় যা ছিল সেটা বিভীষিকা। আচ্ছা, যে অস্ত্রগুলো লুট হয়েছে সেই অস্ত্রগুলো কি বাংলাদেশের পুলিশ সেনাবাহিনী উদ্ধার করতে পেরেছে? পারেনি। যে জঙ্গি জেহাদিদের কারামুক্তি দিয়েছিল ইউনূসের অন্তর্বর্তী সরকার, তারা বহাল তবিয়াতে আছে। বাংলাদেশের মাটিতে আইএসআই এর প্রভাব বাড়ছে। ওদিকে ইসলামী ন্যাটো তৈরি হয়েছে টার্কি, পাকিস্তান, সৌদি আরবকে নিয়ে। সেই ইসলামী ন্যাটোর সম্প্রসারণ হতে পারে, বাংলাদেশও ইসলামী ন্যাটোর শরিক হতে পারে। আবার বাংলাদেশ যতই আত্মনির্ভর, আমরা সার্বভৌম দেশ, সমান সমান মর্যাদা আমাদের, ভারত যেন তাকে তার নিজের উপনিবেশ হিসাবে না দেখে। নিশ্চয়ই বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। পশ্চিমবঙ্গের মানুষের ভাষার সঙ্গে তাদের ভাষার মিল আছে, কিন্তু দুটো আলাদা দেশ। যে ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশের একটা দিন চলবে না, সেখানে ভারত বিরোধিতার স্বর কিরকম তীব্র দেখুন। বিদ্যুৎ সংকট, ভারত দিচ্ছে অতিরিক্ত জ্বালানি, অতিরিক্ত বিদ্যুৎ, বহু নিত্য প্রয়োজনীয় জিনিস ভারত থেকে যায়, কিন্তু তাও ভারত বিরোধিতার সুর কমে না। নির্বাচন আসলেই ভারত বিরোধিতার সুরকে জাগিয়ে তোলে জামাত ইসলামী, আগে বিএনপি, এখন তো এনসিপি বা ওই জাতীয় নাগরিক পার্টি। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। জামাত এবং এনসিপির চাপ আছে তারেকের উপর, যে কোনো অবস্থাতেই তারেক যেন অবস্থান দুর্বল না করে বা কোনো সহযোগিতার বার্তা দিল্লিকে না দেয়। আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতার বার্তা দিয়েছি। ব্রিক্সের চেয়ারম্যান হিসাবে তারেক রহমান যাতে সেপ্টেম্বরের 12 এবং 13 দিল্লি আসেন তার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, এবং তার সঙ্গে সপরিবারে তারেক রহমান যেন দ্বিপাক্ষিক সফরে দিল্লিতে আসেন সেটা প্রধানমন্ত্রী চাইছেন। এখনো বাংলাদেশের দিক থেকে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে কিনা আমি জানি না, হয়তো আসবেন তারেক। কিন্তু প্রথমেই যার ভারতে আসার কথা তিনি গেলেন মালয়েশিয়া, তারপরে চীন, একটা বার্তা দিতে চাইলেন। কিন্তু আবার ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশের চলবে না। এই যে ডাইকোটমি, একদিকে ভারত বিরোধীদের চড়া সুর বজায় রাখতে হবে জঙ্গি জেহাদিদের, র্যাডিক্যালদের সন্তুষ্ট রাখতে, আবার ভারতের সহযোগিতা লাগবে বাংলাদেশের আর্থিক ইঞ্জিনকে সচল রাখতে। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি, পরিষ্কার বলে দেওয়া হয়েছে কোনো প্রত্যার্পণ নয়, হবে না। ঢাকা যতবার দাবি করবে একটাই কথা আমাদের, প্রত্যার্পণ নয়। প্রত্যাবর্তন হতে পারে, কিন্তু শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং একই সঙ্গে তিনি যেন ন্যায্য ন্যায় বিচারে পান সেটাও নিশ্চিত করতে হবে ঢাকাকে। তবেই এই নিয়ে কথাবার্তা আগামী দিনে এগোবে। আর শেখ হাসিনার এপিসোডটাকে বাদ রেখেও কিন্তু দুদেশের সম্পর্ক আরো মজবুত, আরো উন্নত করা চায়। ঢাকাকে সেটা ভাবতে হবে। আমরা বার্তা দিয়ে দিয়েছি, আমরা চাই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক, সেখানকার মানুষের সঙ্গে সুসম্পর্ক। ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, আগামী দিনে প্রক্রিয়া গতিপ্রাপ্ত হবে। এমসের কোন একটা ইউনিট হয়তো ঢাকায় হতে পারে, শুনছিলাম এরকম। শেখ হাসিনার বিষয়টাকে পাশে সরিয়ে রেখে ঢাকার উচিত দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে দৃঢ় করা। জানি না তারেক রহমান সেই রাস্তায় হাঁটবেন নাকি মৌলবাদী জামাত এবং এনসিপির চাপে পড়ে উগ্র ভারত বিরোধিতার রাস্তায় চলবেন। সিদ্ধান্তটা তাকে নিতে হবে। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো।
এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।